টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা কাজের গতি বাড়ানোর প্রত্যয়। পুরো শিক্ষা সেক্টরে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। পুষ্টি জাতীয় খাবার, নিরাপদ খাবার, এটি আমরা চেষ্টা করব। স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তো স্বপ্নের মানুষ প্রয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি, বললেন ওবায়দুল কাদের। আগামীতে সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভা। আওয়ামী লীগের সরকার গঠনের মতো মন্ত্রিসভাও প্রত্যাখ্যান বিএনপির। বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার অধিকার নেই, বললেন মির্জা ফখরুল। 2018 সালেই দেশে 418 শিশু হত্যা, ধর্ষণের পর হত্যা 60, তথ্য শিশু অধিকার ফোরামের। বিচারের দীর্ঘসূত্রতাই কারণ, বলছেন সমাজবিজ্ঞানীরা। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীত। রংপুরে আগুন পোহাতে গিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, এক সপ্তাহে 3 জনের মৃত্যু। এবং তন্দ্রশূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের সরাতে মিয়ানমারের নতুন পাঁয়তারা। খালের ওপর নির্মাণ হচ্ছে সেতু, বর্ষায় চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতির প্রতি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত দিয়ে জোট গঠন হয়নি। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরদিন সকালেই নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত হলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুনরায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রিসভা গঠন নিয়ে কোনো শরিক দলের সঙ্গে টানাপোড়েন নেই আওয়ামী লীগের। জনস্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব, পারফরমেন্স করব, সেটাই আমাদের অঙ্গীকার। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। তাহলে জাতীয় পার্টি তো সেটা মেনে নিয়েছে এবং তারা বিরোধী দলে আছেন, এটি নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। আমার মনে হয় এই বিষয়টা টানা পোড়েনের বিষয় নয়। আমরা এটা হয়তো বোঝাবুঝির একটা ভুল আছে, তো সেটা ঠিক হয়ে যাবে। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত নতুন সদস্যরা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামীকাল গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অনার দেবে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। মন্ত্রিপরিষদের নবনিযুক্ত সদস্যরাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন সফর উপলক্ষে আমরা ইতিমধ্যেই সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। 9 তারিখে আরো বিশাল পরিসরে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যগণ কাজ করবে। নিজ নিজ দফতরে যোগদান করছেন নবনিযুক্ত মন্ত্রীরা। দুপুর 12টার পর একে একে সচিবালয়ে আসেন তারা। সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহায়তা চান নতুন মন্ত্রীরা। অর্পিত দায়িত্ব যথাযথ পালনের অঙ্গীকারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিন সচিবালয়ে অফিস করছেন নতুন মন্ত্রীরা। বেলা 12টার পর থেকে দায়িত্ব নিতে আসতে থাকেন তারা। নিজ নিজ দপ্তরে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন নতুন দায়িত্বপ্রাপ্তরা। 2009-এর মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ডাক্তার দীপু মনি এবার শিক্ষামন্ত্রীর ভার নিয়েছেন। তার সঙ্গে আছেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুজনেই জানান অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন তারা। গত 10টি বছরের সরকারের যত অর্জন, সেই অর্জনকে, বিশেষ করে এই মন্ত্রণালয়ের যত অর্জন, সেগুলোকে আরো সুসংহত করা এবং যেখানে আরো যা কিছু করা প্রয়োজন সে কাজগুলো করার ক্ষেত্রে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য, এফিসিয়েন্সি নিশ্চিত করবার জন্য এই পুরো শিক্ষা সেক্টরে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। দেশের জনগণকে নিরাপত্তা দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ বলে জানান দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উন্নয়নের যে আমরা রোল মডেল তৈরি হয়েছে সারা বিশ্বে, সেটা ধরে রাখতে হলে নিরাপত্তার বিকল্প কিছু নেই। জনগণের নিরাপত্তার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সবকিছুর, এদেশের নিরাপত্তা, এদেশের শান্তি শৃঙ্খলা সবই রক্ষা করার না পারলে আমরা সেই জায়গা থেকে হারিয়ে যাব। সুশাসন নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রথমবার দায়িত্ব পাওয়া স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও জানালেন সুশাসনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে। সরকার খুবই আন্তরিক, প্রাইম মিনিস্টার নিজেই খুব সিরিয়াস, এমন যে কারণে তিনি তার নতুন মন্ত্রিসভাকে ঢেলে সাজিয়েছেন। সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ট্রান্সপারেন্ট ম্যানারে দেশটা তিনি চালাতে চান। আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নেওয়াতে বিশ্বাসী এবং বাংলাদেশের আমাদের দারিদ্রতা, অবকাঠামোগত উন্নয়ন এবং কর্মসংস্থান, এগুলো চ্যালেঞ্জ হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ না। 2009 সালে আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী থাকা ডক্টর আব্দুর রাজ্জাক এবার পেয়েছেন কৃষি মন্ত্রণালয়। জানালেন কৃষি নিয়ে তার পরিকল্পনার কথা। কৃষিটা কিন্তু সমন্বিত কিভাবে? আপনি বেশি করে ভুট্টা আবাদ করেন, ভুট্টাকে সস্তা করেন, সস্তা করলে ভুট্টার দাম কমবে, তখন এই কম দামে ভুট্টা কিনে পোল্ট্রি ফার্মার লাভবান হবে। খাদ্যের এত দাম বেশি, এই খাদ্য খাওয়াইয়ে পোল্ট্রি ফার্মাররা লাভবান হতে পারছে না। দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা সমাজকে গণমাধ্যমে একটি ছোট্ট সংবাদ অনেক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিতে পারে। গণমাধ্যমের ভূমিকার কারণে আমাদের নতুন প্রজন্ম মনন তৈরিতে বিরাট ভূমিকা রাখতে পারে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন সহ অন্যান্য মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিচ্ছেন। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন। অপলা, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মন্ত্রী পরিষদের সদস্যরা তারা প্রথমেই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে এর পরপরেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু তারা সচিবালয়ে প্রবেশ করেছেন। আমরা 12টার ঠিক পরপরেই দেখতে পেয়েছি যে একের পর এক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা তারা কিন্তু সচিবালয়ে এসেছেন এবং তাদের নিজ নিজ দপ্তরে এসে তারা কিন্তু তাদের সেই কার্যভারটি গ্রহণ করেছেন। ঠিক সেই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীকে কিন্তু স্বাগত জানিয়েছেন ফুল দিয়ে এবং একই সঙ্গে অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে কথা যেমন বলেছেন, পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্য কথা বলেছেন। অপলা, আমি শুধু একটু উল্লেখ করতে চাই যে আমরা সাংবাদিকরা
অধিকাংশ মন্ত্রীদের কাছে জানতে চেয়েছিলাম, তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি এবং চ্যালেঞ্জগুলো কি হতে পারে এই নতুন সরকারের, সেই কথাগুলো জানতে চেয়েছিলাম। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন যে শিক্ষার যে চলমান কর্মকাণ্ড সেটি তারা যেমন অব্যাহত রাখবেন এবং সফল যে কর্মকাণ্ড সেগুলো চলমান রাখবেন, পাশাপাশি এ খাতের উন্নয়নে কাজ করবেন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে অনেক প্রশ্ন আছে, সেই জায়গাটিতে তারা যাতে শিক্ষার মানোন্নয়ন হয় সেই কাজটি তারা করবেন। এবং এর পরপরই এলজিআরডি মন্ত্রী যিনি মোহাম্মদ তাজুল ইসলাম, উনি যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন যে দারিদ্র্য দূর করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করবেন এবং সুশাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন, পাশাপাশি উপজেলা নির্বাচন কমিশনকে তারা সহযোগিতা করবেন। অপলা, আমি যদি বলি যে কৃষিমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি সরাসরি বলেছেন যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তার সরকার কাজ করবে এবং কৃষিতে বিনিয়োগ আরো বাড়াবে। অপলা, ধর্ম প্রতিমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে হজ ব্যবস্থাপনা নিয়ে প্রতি বছরেই কিছু প্রশ্ন ওঠে, পাশাপাশি হজ একটা অব্যবস্থাপনা তৈরি হয়, সেইটি উনি আর শুনতে চান না। উনি বলছেন যে এই ক্ষেত্রে সমস্ত স্বচ্ছতা, সেটি জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এর পরপরই কিন্তু তথ্যমন্ত্রী কথা বলেছেন এবং তথ্যমন্ত্রী যেটি বলেছেন সাংবাদিকদের সমস্ত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি গণমাধ্যমের বিকাশে তিনি একটি ভূমিকা রাখবেন এবং তার সরকার সেক্ষেত্রে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দেশের মানুষের যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হয় না, সেক্ষেত্রে দেশের মানুষের নিরাপত্তাটাকে সবচেয়ে বেশি জোর দেবেন তিনি। এছাড়া সড়ক পরিবহন মন্ত্রী যিনি এর আগেও এই একই দায়িত্বে ছিলেন, ওবায়দুল কাদের, তিনিও কিন্তু কথা বলেছেন এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে শক্তিশালী করবেন, সেটি জানিয়েছেন ওবায়দুল কাদের। মূলত একের পর এক মন্ত্রীরা কথা বলছেন এবং দায়িত্ব নিচ্ছেন, দায়িত্বভার গ্রহণ করছেন, আরো হয়তো বিকাল পর্যন্ত অন্যান্য মন্ত্রীরা সেই দায়িত্বভার গ্রহণ করবেন। মূলত এ পর্যন্ত এই ছিল সচিবালয়ের সবশেষ তথ্য। অপলা, নতুন মন্ত্রিসভা গঠনের পর তারা আনুষ্ঠানিক কার্যক্রমের সবশেষ তথ্য জানাতে সচিবালয় থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের মতো মন্ত্রিসভাও প্রত্যাখ্যান করেছে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার কোনো অধিকার নেই। এটা নিয়ে মন্তব্য করা তো হাস্যকর ছাড়া কিছু না। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের এই 16 কোটি মানুষের উপরে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন বক্তব্য দেওয়ার 6 দিনের মধ্যে নিজের অবস্থান থেকে সরে আসলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন পরবর্তী 3রা জানুয়ারি তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমি বক্তব্যে বলেছি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিয়েছি। সুষ্ঠু নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া একটি প্রাথমিক প্রাপ্তি। আসল কথা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা এবং বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা। নির্বাচন গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য না হলে অংশগ্রহণমূলক হলেও কোনো লাভ নেই। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আমি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কোনো কথা বলিনি। দুপুরের সময় আরও থাকছে। রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান 3 সহযোগী সহ গ্রেফতার। 2টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ। বিচারের দীর্ঘসূত্রতার কারণেই দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা কমছে না বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ও সমাজবিজ্ঞানীরা। বেসরকারি তথ্য অনুযায়ী শুধু 2018 সালে দেশে 418টি শিশু হত্যার ঘটনা ঘটেছে, যেখানে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 60 জনকে। শিশু হত্যা বন্ধ করতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। সোমবার রাজধানীর গ্যান্ডারিয়ায় 2 বছরের একটি শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। এর কয়েক ঘন্টা পরে ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডের এক বাসা থেকে উদ্ধার করা হয় 2 শিশুর লাশ। পুলিশের ধারণা তাদের অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে এমন নানা অমানবিক ঘটনা, যেখানে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশুও। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60টি শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53টি শিশু হত্যা হয়েছে নিজ মা বাবার হাতেই। সংগঠনটির মতে শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। শিশু হত্যা এটা তো বলতে শুনতেও খারাপ লাগে। শিশু হত্যা বা শিশু খুন বন্ধ তো হচ্ছেই না, বরং বাড়ছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই 2টা প্রবণতা কাজ করে, অ্যানিমেলিটি আর রেশনালিটি। মানুষের মধ্যে যখন পাশবিকতাটাই ডমিনেট হয়ে দাঁড়ায়, তখন মানুষ হয় সবচেয়ে হিংস্র প্রাণী। সামাজিক বিজ্ঞানীরা বলছেন, পরিবারের সদস্যদের সচেতনতার পাশাপাশি বন্ধ করতে হবে মাদকের বিস্তার। তবে সবার আগে অপরাধীদের বিচার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। অন্যদেরকে যেন বিষয়টা শেয়ার না করে সেটা তাদেরকে বলা যায়, সেজন্য শিশুদের উপরে তাদের দৃষ্টিটা বেশি থাকে। আত্মীয়ের মধ্যেই পুরুষ সদস্য দ্বারা, পরিবারের সদস্য দ্বারাও কিন্তু শিশুরা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এখন কিন্তু অনেক বয়সী মানুষজনও মাদকের সাথে যুক্ত হচ্ছে, ফলে এক ধরনের বিষণ্ণতা, বিকারগ্রস্ততা তাদেরকে পেয়ে বসছে। সেখান থেকেই শিশুদের সাথে, নারীদের সাথে তারা রেপ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশালীন কাজকর্ম করে থাকে। পিঠ দেয়ালে ঠেকে গেছে নারীদের ধর্ষণের ব্যাপারে, শিশুদের ধর্ষণের ব্যাপারে। আমাদের এই মুহূর্তে আইনের সঠিক বাস্তবায়ন না হলে এবং যতটা পারা যায় শাস্তি কঠোর না হলে এ থেকে আমরা কোনো রকম উত্তরণের কোনো উপায় নেই। এর বিরুদ্ধে জনমত সংগঠিত করা উচিত, সোচ্চার হওয়া উচিত সবাইকে নিয়ে। এটা এককভাবে কেউ পারবে না, রাষ্ট্রযন্ত্র এককভাবে পারবে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তম্র শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার। সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, রাতে কাঁটাতার ঘেঁষে অতিরিক্ত সৈন্য সমাবেশের পাশাপাশি নতুন করে খালের ওপর সেতু নির্মাণ করছে। এতে বর্ষা মৌসুমে শূন্যরেখা ও স্থানীয় কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি রোহিঙ্গা ও স্থানীয়দের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবিতে রিপোর্ট। মিয়ানমারের সব দৃষ্টি যেন বান্দরবানের তম্র সীমান্তে শূন্যরেখায়, যেখানে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় 4,500 রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের সরাতে বারবার নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এজন্য সীমান্তে দেশটির অভ্যন্তরে ঘন ঘন গুলিবর্ষণ, অস্ত্র উঁচিয়ে হুমকি, রাতে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। তারপরও নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া শূন্যরেখা ছাড়তে রাজি নন রোহিঙ্গারা। এই জন্য আমরা রোহিঙ্গা এখানে যারা আছে তারা খুব আতঙ্কিত আছি। এবার শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের সরাতে নতুন পায়তারা শুরু করেছে মিয়ানমার, যে কারণে তমরু খালে নতুন করে তৈরি করছে ব্রিজ। এটি হলে খালে পানি স্বাভাবিক চলাচল বিঘ্ন ঘটবে এবং বর্ষা মৌসুমে শূন্যরেখা বাংলাদেশের অভ্যন্তরের কোনারপাড়া সহ কৃষি জমি পানিতে তলিয়ে যাবে বলে দাবি স্থানীয়দের। রোহিঙ্গা আসার কারণে শুধু এদেরকে এখান থেকে তারা দেওয়ার কারণে ওই জিনিসটা করতেছে। আমাদের গ্রাম ডুবে যাবে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসক জানালেন, খালে নতুন করে ব্রিজ নির্মাণের বিষয়টি নজরে এসেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করা হবে। স্থানীয় বিজিবির সাথে কথা বলবো এবং আমাদের সরকারের পক্ষে যেটা করণীয় সেটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের কনসার্ন যে মন্ত্রণালয়গুলো আছে আমরা তাদেরকে জানাবো। তমরু সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের চিকিৎসা সহ মানবিক সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন, বিজিবি ও আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারে না পাঠিয়ে সৌদি আরবের জেলে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রিয়াদ। এরই অংশ হিসেবে অন্তত 50 রোহিঙ্গাকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। তবে রোহিঙ্গাদের দাবি তারা বাঙালি নন, জোর করেই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বাঙালি হিসেবে চিহ্নিত করায় এই সংকট দিন দিন প্রকট হচ্ছে। রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাসকে 3 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। রংপুরের র্যাব 13 কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইও মোজাম্মেল হক জানান, গতরাতে তারাগঞ্জ উপজেলার মোমিনপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে রংপুর ও রাজশাহী অঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাসকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী লোকমান আলী, মিজানুর রহমান ও আনিসুল ইসলাম নামে জেএমবির আরও 3 সদস্যকে গ্রেফতার করা হয়।
এর আগে রাজধানীর হোলি আর্টিজানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2016 সালের মার্চে আব্দুর রহমান বিশ্বাসের বাবা জেএমবির নেতা মাওলানা আব্দুল কাশিমকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে এই জঙ্গি নেটওয়ার্কের অন্যদের নাম, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, নাশকতা পরিকল্পনা এবং সরকার এবং রাষ্ট্রবিরোধী যে পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। পরবর্তী সময়ে এই ধরনের পরিকল্পনার সঙ্গে বা এই জঙ্গিবাদের সঙ্গে আর যারা যারা জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করে মিডিয়ার সামনে উপস্থাপন করব। দুপুরের সময় আরও থাকছে। বিপিএল এ খুলনা টাইটান্সকে 193 রানের টার্গেট দিল ঢাকা ডায়নামাইটস। বিকেলে মুখোমুখি হবে গেইলের রংপুর ও স্মিথের কুমিল্লা। উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। কনকনে ঠান্ডা হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে সূর্য ওঠার পর ঠান্ডা কিছুটা কমলে কর্মচঞ্চলতা ফিরে আসে। রাজশাহীতে তাপমাত্রা কমতে শুরু করেছে। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকালে এবং বিকেলের দিকে ঠান্ডা অনুভূত হয় বেশি। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু সহ নানা বয়সী মানুষ। রংপুরে জেঁকে বসেছে শীত। কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও কমছে না শীতের তীব্রতা। গৃহস্থালীর কাজকর্ম করতে বিপাকে পড়ছেন নারীরা। জীবন জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ। এছাড়া নওগাঁ ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এদিকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে চলতি শীত মৌসুমে সন্ধ্যার পর দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সন্ধ্যা নামলেই উত্তরের জনপদ দিনাজপুরে ঠান্ডা হওয়া আর কনকনে শীত সাধারণ মানুষকে বিপর্যস্ত করে তোলে। বিকেল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত মাত্রাতিরিক্ত শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের ফলে জুবুথুবু হয়ে পড়েছে জীবনযাপন। বিশেষ কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। হিমালয় কাছে হওয়ায় জেলার তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত বছর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 3.2 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কুয়াশার কারণে আমরা বাড়ি থেকে বাইরে হতে পারি না। যে ঠান্ডায় গাড়ি চালাইতে পারি না। বৃদ্ধ মানুষ তার অত্যন্ত কষ্টকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। শীতটা এত ব্যাপক হারে হঠাৎ করে পড়া শুরু করেছে, জনগণের খুব কষ্ট হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে ক্রমশ তাপমাত্রা আরো হ্রাস পাবে। মধ্য জানুয়ারি বা এর আশপাশে আরও একটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানালেন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় 52,000 কম্বল পেয়েছি। সেগুলো আমরা উপজেলায় 13টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি। দানশীল ব্যক্তি, ব্যবসায়ী, তাদের কাছে আমরা আমাদের আধা সরকারি চিঠি দিয়েছি এবং আমরা তাদের কাছে রেসপন্স পেয়েছি এবং আগামী সপ্তাহ থেকে সেগুলো আমরা কালেকশন করা শুরু করব। দিনাজপুরে 13টি উপজেলার 33 লাখ মানুষের মধ্যে দরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে জেলা প্রশাসন এ পর্যন্ত 52,000 কম্বল বিতরণ করেছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে রংপুর অঞ্চলে শীতের সঙ্গে বাড়ছে আগুনে পুড়ে হতাহতের সংখ্যা। জানুয়ারির প্রথম এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রতন সরকারের প্রতিবেদন। শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে গিয়ে গত বছর শীতে 28 জনের মৃত্যু হয়েছিল কেবল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে ফিরতে পারলেও নানা বয়সের 2 শতাধিক নারী পুরুষের জীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতার অভিশাপ। চলতি বছরের প্রথম সপ্তাহে 3 জনের মৃত্যু দিয়ে শুরু হয়েছে এখানে নতুন বছর। আমার বোন পুরা গেছে, আগুন তাবার হয়েছিল, আমার বোন মারা গেছে। বেডের সংখ্যা কম, ডাক্তার তো কাল থেকে ঢুকে নেই। সরকারি এই মেডিকেলে 14 শয্যার বার্ন ইউনিট থাকলেও 2-3 গুণ পোড়া মানুষের চিকিৎসা চলে সাধারণ ওয়ার্ডে। শীতে বাড়তি প্রস্তুতির কথা জানালেন পরিচালক। আগুনের কাছে গেলে টাইট কাপড় চোপড় পরে যেতে হবে এবং আগুন লাগার সাথে সাথে যেন আগুনটা নিভিয়ে ফেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায়, তাহলে মৃত্যুহার এবং বার্নের কারণে যে মরবিডিটিগুলো হয় সেটা কমানো সম্ভব। অজ্ঞতা
অসাবধানতাকেই চিহ্নিত করে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অগ্নিকাণ্ড থেকে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা বিভিন্ন বস্তিতে, মার্কেটে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে প্রায়শই মহড়া করে থাকি এবং জনগণকে সচেতন করি। সাবধানতা আর পরিস্থিতি মোকাবেলার কৌশল জানা থাকলে মৃত্যু ও বড় ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সচেতন মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে নীলফামারীতেও গত এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে নারীসহ দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে 4 জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আবহাওয়া অফিস জানায়, উত্তরের হিমেল হাওয়ায় নীলফামারীতে বেড়েছে শীতের তীব্রতা। এ কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন স্বল্প আয়ের মানুষ। এ সময় অসাবধানতাবশত আগুন লেগে দগ্ধ হন বেশ কয়েকজন। এর মধ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে হাসপাতালে আমাদের 4 জন পোড়া রোগী ভর্তি আছে। আমাদের এখানে যেটুকু সম্ভব সর্বোচ্চ চিকিৎসা আমরা এখানে দেওয়ার চেষ্টা করতেছি, তবে এই ব্যাপারে সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, সকালে মাদক খবর পেয়ে কক্সবাজার টেকনাফ সড়কের দমদমিয়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। পর্যটন মৌসুমেও পর্যটক নেই সমুদ্রকন্যা কুয়াকাটায়। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সরকারের ধারাবাহিকতায় আশার আলো দেখছেন তারা। জনপ্রতিনিধির আশা, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী 5 বছরে পাল্টে যাবে কুয়াকাটার চিত্র। রিপন মালির ক্যামেরায় আরও জানাচ্ছেন এম এ আজিম। মৌসুমের এ সময়ে পর্যটকদের ভিড়ে মুখরিত থাকার কথা কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে সংসদ নির্বাচনের কারণে প্রায় 1 মাস ধরে পর্যটকদের আনাগোনা কুয়াকাটায় নেই বললেই চলে। ফলে সমুদ্র পাড়ে অলস সময় পার করছেন স্পিডবোট চালক ও ফটোগ্রাফাররা। একই অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও। নির্বাচনের 1 মাস আগে থেকেই আমাদের বেচা কিনা কম। পর্যটক মৌসুম হিসেবে পর্যটক খুবই কম। শুধু ক্যামেরাম্যান না, আরও এখানে পর্যটন এলাকায় যত ব্যবসা বাণিজ্য লোকজন আছে তাদের সবার অবস্থায় খারাপ। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আওয়ামী লীগ আশায় আশার আলো দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। যে পর্যটক আসবে, থাকবে, ঠিক আছে, এগুলা অবশ্যই করবে তারা আর কি। মাস্টার প্ল্যান এগুলো এখন বাস্তবায়িত হলে আমরা অনেক উপকৃত হব। এদিকে পৌর মেয়র জানালেন, আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টার প্ল্যান এবার কার্যকর হলে আগামী 5 বছরে বদলে যাবে কুয়াকাটার চিত্র। এই সরকার 5 বছর আছেন এবং থাকবেন, তো আমার মনে হয় এই 5 বছরের বেশি দিন এই কুয়াকাটার উন্নয়নে আমার মনে হয় লাগবে না। এই 5 বছরই সর্বকিছু মনে হয় উন্নয়ন হবে ইনশাল্লাহ। শুধু পৌর কর্তৃপক্ষের অধীনে বর্তমানে কুয়াকাটায় 140 কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মাস্টার প্ল্যান। আরও 5 বছর ক্ষমতায় থাকছে এ সরকার। তাই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। 6 মাসে কয়েক দফা সময় পিছিয়েও পূরণ হয়নি শিল্প ঋণের সুদহার 9% নামিয়ে আনার প্রতিশ্রুতি। ব্যাংক কর্মকর্তারা বলছেন, খেলাপি ঋণ ও আমানতের বাড়তি সুদের কারণে কমানো যায়নি ঋণের সুদহার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সুদের হার কমাতে সরকারকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে হবে। বিস্তারিত হরিপদ সাহার প্রতিবেদনে। উচ্চ সুদের ব্যাংক ঋণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের এমন অভিযোগের প্রেক্ষিতে সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ের আহ্বানে গেল বছরের জুন মাসে বেসরকারি ব্যাংক পরিচালকদের সংগঠন সুদের হার স্বল্পমেয়াদী আমানতে 6% এবং শিল্প ঋণে 9% নামিয়ে আনার ঘোষণা দেয়।
অর্থ মন্ত্রণালয় থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও একই নির্দেশনা পায়। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিকে রাষ্ট্রীয় ব্যাংক ও হাতে গোনা 2-1টি বেসরকারি ব্যাংক চেষ্টা করলেও অন্যরা তা করেনি। বর্তমানে ব্যাংকগুলোতে বাণিজ্যিক ঋণের সুদ হার 11 থেকে 14%, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। ব্যাংক কর্মকর্তারা বলছেন স্বল্প সুদের আমানত না পাওয়ায় কমানো যায়নি ঋণের সুদ, যা হতাশ করেছে ব্যবসায়ীদেরও। কস্ট অফ ডিপোজিট যদি 8 হয়ে যায়, আপনি 9 লেন্ড করতে পারবেন। আপনার ওভারহেড কস্ট আছে, কস্ট অফ নন পারফর্মিং লোন আছে, এই সব কিছু মিলিয়ে তো করা সম্ভব হয় না। যে দেশে 10% নন পারফর্মিং লোন, সেখানে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু 9% লেন করা। মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন আমাদের ডিপোজিট রেট এসওই যারা আছে স্টেট ওয়েড এন্টারপ্রাইজ, ওনারা 6 নিচে দেবে, 6 নিচে, কিন্তু করে আমরা দেখলাম তো ওনারা টেন্ডারিং তো চলতেছে, সে কে এত হাই রেট অফার করবে, তা স্বাভাবিকভাবে একটা বিগার ডিপোজিট কিন্তু ওখানেই আছে। তা আমরা যার জন্য আসলে ফুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি। অবশ্যই আমরা কস্ট অফ ফাইন্যান্স কম চাবো। আমার কস্ট অফ ফাইন্যান্স যদি কম হয়, আমার এফিসিয়েন্সি বাড়বে, আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। সেখানেই আমরা বারবার বলছি সরকারকে যে অল্টারনেট ফাইন্যান্সিং ব্যবস্থাটা করতে হবে। আমি ব্যাংকে গেলাম না, সেখানে নতুন উদ্যোক্তা বা নতুন প্রজেক্টগুলি কিন্তু স্টক মার্কেটে যেতে পারছে না। এটা কিন্তু আমি বলবো ইট ইজ এ রং পলিসি। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন অবস্থায় ঋণের সুদের হার কমানো কঠিন হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সবই নিশ্চয় তারা কনসিডার নিয়েই তাদের একটা কমিটমেন্ট ছিল যে না আমরা সিঙ্গেল ডিজিট আমরা দিতে পারবো। তো সেই ক্ষেত্রে সুতরাং আমি মনে করি যে ব্যাংকাররা যেহেতু ওনারা একটা দায়িত্বশীল পোস্টে আছেন, গভর্নমেন্টের সাথে তাদের এই যেহেতু একটা চিন্তা চেতনার একটা সংমিশ্রণ ঘটছে, সুতরাং তারা তো এটা করা উচিত এবং করতেও হবে তাদের। এবং এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দেখভাল করছে। 18 অর্থ বছরের সুদের হার কমানোর ঘোষণার আগে সরকার চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক কর হারে 2.5% ছাড় দেয়। পেশ করতে দাঁড়িয়ে হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এখন এটা 5000। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এগিয়েছে 2 ধাপ। বর্তমান অবস্থান 41তম। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2019 শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া 2033 সাল নাগাদ বাংলাদেশ উঠে আসবে 24তম স্থানে, এমন আভাসও দিয়েছে সংস্থাটি। গেল 26 ডিসেম্বর বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2019 শীর্ষক প্রতিবেদনে 2003 থেকে 2018 সাল পর্যন্ত তথ্য পর্যালোচনা করে মূল্যায়ন করা হয়েছে 193টি দেশের বার্ষিক অবস্থান। CEBR এর এই 10ম সংস্করণে দেখা যায় 2 ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে 41তম স্থানে। প্রতিবেদনে বলা হয় 2018 থেকে 2033 সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে 7% থাকতে পারে। সেই হিসাবে 2023 সালে 36তম, 2028 সালে 27তম আর 2033 সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ উঠে আসবে 24তম স্থানে। বাংলাদেশের অর্থনীতির ভিত হিসেবে উল্লেখ করা হয়েছে তৈরি পোশাক শিল্প, প্রবাসীদের পাঠানো আয় আর কৃষি খাতকে। এশিয়ার অন্যান্য দেশের উত্থানেরও আভাস দিয়েছে সংস্থাটি। 2033 সালে দক্ষিণ কোরিয়া 10ম, ইন্দোনেশিয়া 12, থাইল্যান্ড 21, ফিলিপাইন 22 ও মালয়েশিয়া উঠে আসবে 25তম স্থানে। এ সময় বিশ্বের শীর্ষ 5 অর্থনীতির দেশের তালিকায় যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে চীন উঠে আসবে প্রথম স্থানে, আর বর্তমানে 5ম স্থানে থাকা ভারত হবে তৃতীয়, জাপান চতুর্থ ও জার্মানি চলে যাবে 5ম স্থানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, কাল যাবেন টুঙ্গিপাড়া। প্রথম কার্যদিবসে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রীরা, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কাজের গতি বাড়ানোর প্রত্যয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির শর্ত নিয়ে জোট গঠন হয়নি বললেন ওবায়দুল কাদের, আগামীতে সম্প্রসারণ হতে পারে মন্ত্রিসভা। আওয়ামী লীগের সরকার গঠনের মতো মন্ত্রিসভাও প্রত্যাখ্যান বিএনপির, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার অধিকার নেই বললেন মির্জা ফখরুল। এবং উত্তরের হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীত, রংপুরে আগুন পোহাতে গিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, 1 সপ্তাহে 3 জনের মৃত্যু। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সকল খবর পেতে ও সময় টিভি দেখতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গেই থাকুন সময়ের।